জয়েন করো নাই? রেডি এমন দা রেডি 1 2 3 Yes. আমরা দিচ্ছি দেন Yes. Yes. Then Thank you. হ্যাঁ করো। সবাইকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের আলোর পাতা সাহিত্য আড্ডার পক্ষ থেকে। দেশে বিদেশে যারা শুনছেন দর্শক শ্রোতা, আলোর পাতা সাহিত্য পরিবার আপনাদেরকে দ্বিতীয়বারের মতো আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চট্টগ্রামের কীর্তিমান কয়েকজন সাহিত্যিক, তাদের নাম বলছি। আমাদের সাথে আছেন বিপুল বড়ুয়া, স্বনামধন্য গল্পকার, শিশু সাহিত্যিক। আরো আছেন জসিম মেহবুব, স্বনামধন্য শিশু সাহিত্যিক, কবি এবং নামকরা ছড়া শিল্পী। আমাদের সাথে আরো যোগ দেবেন, ইতিমধ্যে যোগ দিতে পথে রয়েছেন ফারুক হাসান, প্রথম সম্পাদক, শিশু সাহিত্যিক। আমাদের মাঝে আলোর পাতা সাহিত্য পরিবারের পক্ষ থেকে আছেন ইমরান চৌধুরী, আলোর পাতা সম্পাদক। আমাদের সাথে আরো যোগ দেবেন আবু তালেব বেলাল, সহকারী সম্পাদক, দৈনিক পূর্বদেশ। তার মাধ্যমে সমাপ্তি করতেন। শুরুতেই আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের শিশু সাহিত্যের অঙ্গনে রমজান আলী মামুন একটি প্রথিতযশা নাম। অত্যন্ত অল্প বয়সে আমাদের মাঝে গত 24 সেপ্টেম্বর 2019 বেলা 2টোয় গত হয়েছেন। আমরা চট্টগ্রামের সাহিত্যাঙ্গন তখন একটা সুখের নেমে এসেছিল। আজকে আমরা 3 আগস্ট রমজান আলী মামুনের জন্মদিন পালন করতে যাচ্ছি। বিদগ্ধ আলোচক যারা আছেন তারা তার বিভিন্ন বিষয় নিয়ে, তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবেন, আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুরুতেই জনাব ইমরান চৌধুরী, আলোর পাতা সাহিত্য সম্পাদক, সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সাহিদুল। কবি, শিশু সাহিত্যিক, সঞ্চালক আজকের অনুষ্ঠান। আপনারা যে যেখানে বসে শিশু কিশোর সাময়িকী আলোর পাতার আজকে রমজান আলী মামুনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে আলোর পাতা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। 2017 সালে মূলত আমার বাগ্নে প্রিমিয়ার ইউনিভার্সিটির লেকচারার নাইমা নাজনীনের উৎসাহে আলোর পাতা ম্যাগাজিনের সূত্রপাত। এই ওর উৎসাহটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমার বন্ধুদের সাথে যখন আমি আলাপ করি, তারা সবাই এক বাক্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার আলোর পাতা মূলত একজনের কোনো, এখানে অনেকে সংশ্লিষ্ট আছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে আলোর পাতা সম্পর্কে সেই জিনিসটা তুলে ধরতে চাই। আলোর পাতার উপদেষ্টা হিসেবে কাজ করছেন প্রখ্যাত সাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরী, উপদেষ্টা হিসেবে আছেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, সানিউল ইসলাম, আহসান হাবিবুল আলম, এহসানুল করিম, মায়াতুল ইসলাম রুবেল, এবং সম্পাদনা পর্ষদ হিসেবে, সহযোগী সম্পাদক হিসেবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন সুদূর আমেরিকা থেকে হানের সরফুদ্দিন, সাইদুল আরেফিন, গল্পকার আলী আসকর, ফারজানা রহমান শিমু। এছাড়াও আমার সাথে আরো আছেন
আমার ছোট ভাগ্নি নাইমা ডাক্তার সামিয়া নাজনীন চৌধুরী। মূলত একটা পরিবার। আর এই ম্যাগাজিনের সম্পূর্ণ অলাভজনক এই ম্যাগাজিনটি প্রকাশনায় সহায়তা করে যাচ্ছেন প্রকাশনের কর্ণধার আমার ছোট বোন সাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরী সহধর্মিনী রেহানা চৌধুরী। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যদি আমাদেরকে সুযোগটা না দিতেন তাহলে আলোর পাতার মতো একটি ম্যাগাজিন এই পর্যন্ত যে 9টা সংখ্যা বেরিয়েছে, আমি সম্পাদক হিসেবে বলছি না, সারা বাংলাদেশে ইতিমধ্যে এই ম্যাগাজিনের নামটি ছড়িয়ে পড়েছে উৎকর্ষতা এবং অন্যান্য দিক দিয়ে। আমি আজকে রমজান আলী মামুনের জন্মদিন পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই ছোট ভাইটি যাওয়ার কথা আমাদের অনেক পরে, কিন্তু আমাদেরকে সবাইকে কাঁদিয়ে আমাদের আগে চলে গেছেন। আমরা জানি না তার ভেতরে কি অভিমান ছিল, কোন অভিমানে সে এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে, রমজান আলী মামুন, আপনারা জানেন রমজান আলী মামুন ছিলেন একজন বহুমাত্রিক লেখক। শিশু সাহিত্য পাশাপাশি বড়দের সাহিত্য নিয়ে তিনি অনেক কাজ করেছেন। আমরা মূলত শিশু সাহিত্য নিয়ে আজকে আলোচনা করব এখানে। আমাদের অনুষ্ঠানে আপনারা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করছি। কারণ এখানে যারা উপস্থিত আছেন, বিপুল বড়ুয়া আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং রমজান আলী মামুনের বলতে গেলে একজন বড় ভাই এর মতো। এখানে উপস্থিত আছে চট্টগ্রামের প্রতিচষা শিশু সাহিত্যিক, ছড়া শিল্পী, আমরা যাকে বলি শিশু ছড়া জাদুকর জসিম মেহবুব। আরো এখানে সংযুক্ত হবেন ফারুক হাসান, গীতিকার, ছড়াকার এবং রমজান আলী মামুনের ঘনিষ্ঠ বন্ধু। তা আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই বলে আমি সূচনা করছি। আপনাদের সাথে আরো একবার আশা করি আমাকে সুযোগ দেন, তখন আরো কিছু কথা বলবো। ধন্যবাদ এমরান চৌধুরী। আপনি চমৎকার ভাবেই আমাদের আলোর পাতা সাহিত্য পরিবার সম্পর্কে বলছিলেন এবং আলোর পাতার কিভাবে সূচনা হলো সেই বৃত্ত তুলে ধরেছেন এবং রমজান আলী মামুন সম্পর্কে আপনার যে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন সেই বিষয়ে আলোচনা করেছেন। আজকের এই আয়োজন আমি মনে করি বাংলাদেশের শিশু সাহিত্যাঙ্গনের জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে। কেননা অতি অল্প বয়সে যখন আমরা শিশু সাহিত্যের আলোড়ন সৃষ্টি হচ্ছে, বাংলাদেশে একটা আলোড়িত হচ্ছে, সেই সময় চট্টগ্রামকে বলা হয় তাকে ছড়ার নগরী, শিশু সাহিত্যের একটা বৈষয়িক দিক যেটাকে আমরা সবসময় আলোচিত আলোড়িত ভেবে থাকি। সেই সময় যখন রমজান আলী আমাদের মামুন আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অজস্র স্মৃতি, তার সময়ের জীবনযাত্রায় নানান মাধ্যমে কাজ করার যে অভিজ্ঞতা, সেই বিষয়টুকু আমাদের আজকের অগ্রজ শিশু সাহিত্যিকা তাদের মতো আলোকপাত করেছে, আলোড়িত করেছে। আমরা জন্মদিনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে করতে আমাদের বিদগ্ধ আলোচকদের মাধ্যমে আমরা তার ছড়া কিশোর কবিতা সম্পর্কে শুনবো, গল্প উপন্যাস সম্পর্কে শুনবো এবং তার স্মৃতিময় নানা ঘটনা বলে আজকের আলোচকরা আমি প্রথমে মামুনের গল্প উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করবার জন্য আহ্বান জানাচ্ছি জসিম মেহবুব, শিশু সাহিত্যিক এবং একজন ছড়া শিল্পী জনাব জসিম মেহবুব। ধন্যবাদ সাইদুল আরেফিন। আসলে আমাকে বিষয় নির্ধারণ হচ্ছে মামুনের কিশোর বিষয়ে। ঠিক আছে, আপনি ওইটাই বলুন। কথা বলবো। কথা বলবো আমি। জসিম ভাই আপনার কিশোর কবিতা, মামুনের ছড়া এবং কিশোর কবিতা সম্পর্কে বলবেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি কথা বলবো। তো একটু সাইদুল ভাইকে একটু স্মরণ করিয়ে দিই, এটা আপনার সাউন্ড একটু ঠিক করে নিন, রিপিট হচ্ছে।
মামুনের কথা বলতে গিয়ে আসলে আমার খুব কষ্ট হয়। মামুনকে যেভাবে আমরা পেয়েছি একজন নিপুণ সাহিত্যিক হিসেবে তার কোনো তুলনা হয় না। মামুনের আজকে জন্মদিন পালনে মামুন নেই, এ কথা যতই ভাবি ততই কষ্টে আমাদের বুকটা ভারী হয়ে ওঠে। মামুনের কিশোর কবিতা বা ছড়ার যে রূপ লাবণ্য, এসব নিয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সাহিত্য সভায়, আমাদের ছোটখাটো আড্ডাগুলোতে আমরা বলেছি, বারবার বলছি। তারপরও এখন আবার বলতে হচ্ছে, যেহেতু আমরা আমাদের সামনে আজ মামুন নেই, মামুনকে স্মরণ করে মামুনের শিশু সাহিত্য, মামুনের ছড়া কবিতা নিয়ে আলোচনা করে আমরা তাকে মূল্যায়ন করতে চাই। রমজান আলী মামুনের স্মৃতিতে লক্ষ্য করে, স্মৃতিকে উপলক্ষ করে অনেক কথাই এই মুহূর্তে মনের মাঝে ভেসে আসে। সব কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না। এখানে আমরা চৌধুরী আছেন, বিপুলদা আছেন, তারা যেভাবে উপস্থিত এই মনে করেন যেভাবে মুক্ত আলোচনায় তারা কথা বলেন, আমি হয়তো সেভাবে বলতে পারবো না। তাই আমি কিছুটা লিখিত আমার কাছে আছে, আমি সেখান থেকে কিছু কিছু আপনাদের শোনাবো। রমজান আলী মামুনের স্মৃতিকাতর শিশু সাহিত্যে কিশোর কবিতার রূপ লাবণ্য। 1991 সালে প্রকাশিত রমজান আলী মামুনের প্রথম গল্পগ্রন্থ হারিয়ে যাওয়া দুপুরে পাঠ করে চমকে উঠেছিলাম। বেশ ভালো করে বুঝেছিলাম যে এই লেখককে ঠেকিয়ে রাখা যাবে না। যেটি উপলব্ধি করেছিলেন আমাদের ছড়া সাম্রাজ্যের রাজপুত লুৎফুর রহমান রিটন। তিনি 1991 সালে প্রকাশিত মামুনের কিশোর কবিতার বই নীল ডানা এক পাখির ভূমিকায় স্পষ্টভাবে বলেছিলেন, হাতে গোনা কয়েকজন নিষ্ঠাবান ছড়াকার কিশোর কবিতার ক্ষেত্রটিকে এখন প্রাণবন্ত করে রেখেছেন। এই নিষ্ঠাবান ছড়াকারদের তালিকায় সর্বশেষ যে নামটি আলাদা জুতি নিয়ে হাজির হয়েছে সেটি হলো রমজান আলী মামুন। মামুন আমাদের কিশোর কবিতার ভুবনকে আলোকিত করেছে। মামুনের কবিতা পাঠ করে মনে হয়েছে আরো নিষ্ঠা একাগ্রতা অনুশীলনে নিমগ্ন থাকলে আমাদের কিশোর কবিতার অঙ্গনে রমজান আলী মামুনের নামটি পাকাপোক্ত এবং স্থায়ী আসন লাভ করবে। 2 বছর আগে ভবিষ্যৎবাণী যে মিথ্যে হয়ে যায়নি সেটি আমরা মুগ্ধ পাঠক বেশ বুঝতে পারছি। কেননা সে সময় প্রকাশিত তার বইয়ে পড়ার মন না বসা প্রকৃতির প্রেমে মুগ্ধ এক কিশোরের মন জানালার কপাট খুলে ঘর ছাড়া হওয়ার বাসনায় দুরন্ত কৈশোর, চাঁদ, আকাশ, ফুল, পাখি, নদ নদী আর সাগরের হাতছানিতে আকুলি বিক্রি করা কিশোরের মন নিয়ে মামুনের কবিতাগুলো ছোট বড় সব পাঠককে টেনে যায় হারানো কিশোরে। এই জন্য সব পাঠকের মনের কথাগুলোকে মুঠো মুঠো করে তুলে এনেছেন পরম মমতায়। এই বইয়ে মুক্তিযুদ্ধ, মা বাবার মমতা মেশানো পঙ্ক্তিমালা আর দেশপ্রেমের কবিতাগুলো পাঠককে আবিষ্ট করে রাখে। তার একটি কবিতা পড়লে স্পষ্ট হবে। মামুন যখন বলেন, সকালের সিঁড়ি বেয়ে আসে যে দুপুর, তুমি তো ঘুমোতে বলো ঘুম কি আসে, মন চায় চলে যেতে পেরিয়ে শুধু মায়াবী নুপুর পায়ে কে যেন হাসে, বিকেল গড়িয়ে যেই রাতে আসে আমাকে ডেকেই চাঁদ দুহাত বাড়ায়, তুমি তোমা পড়তে বলো পড়া কি আসে, আমি তো সে ডাক শুনে নিজেকে হারাই। মায়ের বারণ, বাবার কড়া চোখ, বুকুর বাধা কোনোটাই আটকে রাখতে পারে না এই কিশোরকে। এই কিশোর বাদ নামা এক দুরন্ত কিশোর, তখন তার চোখে মুখে থাকে অজানাকে জানার অদম্য বাসনা। নজরুল যেমন বলেছেন, থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, সেই ছুটে চলা হাতখানে কিশোরকে নিয়ে যায় অজানা রহস্যের সন্ধানে। এই রহস্যের ঘেরাটো আমরা থেকে পেরিয়ে এসেছি, যাকে উপেক্ষা করা যায় না, এড়িয়ে চলা যায় না। মামুন জেনে শুনে তারিখ সুলুক সন্ধান করার প্রয়াস করেছেন। মামুন আবার যখন বলেন, শেষ বিকেলে সূর্য যখন পশ্চিমের দিকে পাই, সেই দিকে যে তাকিয়ে আমার মন হয়ে যায় ভারী, রাতের বেলায় দূর আকাশে যখন তারা
আমার তখন ইচ্ছে হ্যাঁ, করে সাইদুল, মসজিদে ঘর শোনা ছাড়া। যাচ্ছে? সাইদুল, ওই আওয়াজ হ্যাঁ, নাকি শুনতে ডবল পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্সে সাউন্ডটা একটু বলতেছে ডিস্টার্ব, আওয়াজ ডবল হচ্ছে নাকি? আওয়াজ ডাবল হচ্ছে, কারণটা কি? এটা আওয়াজ অনলাইন ডবল থেকে হচ্ছে। হচ্ছে, এটা এদিক থেকে না, আমাদের দিক থেকে না। এখন দর্শক না শ্রোতা না, যারা, তারা তো বুঝবে যারা না। শুনতেছে, যারা শুনতেছে। হ্যাঁ ওকে। হ্যাঁ, বুঝতে পারছে না, আমার কানেও কিন্তু এই জিনিসটা আসছে। এটা আমার কানেও বাজছে এখন। আসলে এখন বিষয়টা স্ক্রিনিয়ারের যারা এখান থেকে সাপ্লাইটা হচ্ছে, সম্ভবত ওখান হ্যাঁ, থেকেই হবে। ওখান থেকে হচ্ছে, ওখান থেকে, তাহলে তো জিনিসটা সুন্দর হবে না। হুম। আপনি করুন। আচ্ছা, আমি শেষ করে দিই। আমার আওয়াজ আছে। এখানে আকাশে তারার হাতছানিতে কিশোরের ঘরছাড়া হওয়ার মনোবাসনার কথা উঠে এসেছে সহজ সরল ভঙ্গিতে। আসলে কিশোরের অচেনা রহস্যের নাম, সরতল ছল বয়ে চলা কোন এক নদীর নাম, কিশোরের চঞ্চলা পাখির ডানায় ভর করা আনন্দ ঘন মুহূর্তের নাম, কিশোরের মনের অলিগুলি ঘেঁটে তুলে আনা পঙ্ক্তিমালা মামুন পাঠককে আবেগে ভাসিয়ে নিয়ে গেছেন। এখানে মামুনের কৃতিত্ব। এই হচ্ছে মামুনের স্মৃতিগত কিশোর কবিতা রূপ লাবণ্য, যে রূপ লাবণ্যের পরতে পরতে ছড়িয়ে গেছে তার নিষ্ঠা, একাগ্রতা আর অনুশীলন। এটা হচ্ছে আমার মামুনকে নিয়ে মূল্যায়ন, পরে সুযোগ পেলে আমি আবার কথা বলবো। আমরা শুনছিলাম আমাদের প্রিয় জসিম ভাই, অক্ষয় জসিম ভাই চমৎকার করে বলছিলেন মামুনের কিশোর কবিতা বিভিন্ন উপমাত্র ধরে তার পঙ্ক্তি তুলে ধরে আমাদেরকে উপস্থাপন করেছেন। আমাদের শব্দ দূষণের জন্য আমাদের দর্শক শ্রোতা অনেকেই হয়তো বা শুনতে বেশি করতে আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেহেতু আমরা এটা প্রযুক্তিগত সমস্যা, এখানে আমাদের করার কিছু নেই, তারপর দুঃখ প্রকাশ করছি। আমরা চমৎকার ভাবে শুনছিলাম জসিম ভাইয়ের তিনি আমাদেরকে একজন কিশোর কবিতার মামুনকে নিপুণ উপস্থাপন করেছেন। মামুন শুধু যে ছড়া কিংবা কিশোর কবিতাই নয়, মামুন নানা মাধ্যমে কাজ করেছেন। আমি শুধু এই বলছিলাম, আমরা মামুনকে একজন অনেক মানুষ হিসেবে পেয়েছি। আজকের তরুণ লেখক থেকে অগ্রণী লেখক, বর্ষিয়ান লেখক, সবার সাথে মামুনের একটা নিবিড় সম্পর্ক আমরা নানাভাবে দেখেছি। মামুন আজকে সবার মনের মনে কোথায় ঠিক তেমন ভাবে স্থান পেয়েছেন, যেটা কখনো ভুলবার নয়। আমরা বলতে পারছি না, আজকে যদি আমরা মুখোমুখি দেখি, সেখানে অনেকেই মামুনকে নিয়ে ছড়া উপস্থাপন করেছেন। আমার ছেলে বলেছে ইফতেখার মাহমুদ আমাদের একজন বন্ধু সজ্জন সুলতান সম্পাদক মামুনকে নিয়ে ছড়া লিখেছেন, মামুনকে উপস্থাপন করেছেন। আপনি জসিম ভাই লিখেছেন, রুসুল বড়ুয়া লিখেছেন, ইমরান চৌধুরী লিখেছেন, লিখেছেন। তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, মামুনকে নিয়ে আমাদের আজকের আলোচকের ধারা শুনবো। এই পর্যায়ে আমি আসছি বিপুল বড়ুয়ার কাছে। আজকের মুখপঞ্জিতে একটা আলোচনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। এখন আজকের এই অনুষ্ঠানে জন্মদিনের তিনি বলবেন গল্প উপন্যাস নিয়ে। আমাদের গল্প উপন্যাস নিয়ে হচ্ছেন এখন আমাদের বিপুল। বিপুল বড়ুয়া কি শুনতে পাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। বলুন। বিপুলদা বলুন, আমরা শুনতে পাচ্ছি। কিশোর কবিতার স্বর্ণালী এবং রমজান আজ আমাদের মাঝে নেই, তারপরও আলোর পাতা
চৌধুরী তার আজকে এই মামুন এই সুন্দর আয়োজন করেছে। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় এমরান চৌধুরী। এই আয়োজনে আমার সাথে যুক্ত হয়েছেন ছড়া শিল্পের সাথে যুক্ত হয়েছেন ফারুক হাসান এবং অনুষ্ঠান দেখছেন এটা আমাদের বেদনা দেয়, আমাদের বেদনা অনুভব করতে সেই বেদনার কথা আমাদের শুনিয়ে গেছে, শোনালাম। মামুন আমাদের মাঝে নেই, তারপর মামুন আমাদের সাথে আছেন। মামুনের লেখালেখি আমাদের মামুনের কর্ম, সাহিত্য কর্ম, বন্ধুবত্তা সব আমাদের এবং সবচেয়ে বেশি বিপুলটা মোবাইলটা একটু দূরে রাখুন। লেখালেখি 3.5 দশকের লেখালেখি জীবন। এই 3.5 দশক বলতে মামুন অহংবোধ করত, আমার 3.5 দশকের লেখালেখি জীবন। রমজান আলী মামুন গল্প, ছড়া এবং এমনকি আমাদের মহানবীর জীবন নিয়ে রচনা করেছেন। জীবদ্দশায় ব্যয় হতে পারেন পরবর্তীতে আমার উপর দায়িত্ব করেছে বিষয় আসলে কিছু কথা বল। মোটামুটি মামুন উপন্যাস কথা এখানে আমরা সবখানে আলোচিত হয়। গল্পের মধ্যে দুপুরে কিশোর যুদ্ধে গেছে, উপন্যাসে রেল ছুটে মন মিঠু তুমি স্বাধীনতা। এই 4টা গ্রন্থ আমি মনে করি মামুনের শক্তিমত্তা, কুশলতার বহন করে। এই মামুন সাধারণভাবে বলা যায় তাৎপর্য জীবনযাপনের বস্তু ছিল এবং সবার সাথে একটা চমৎকার মিলমিশ নিয়ে মামুনের জীবন 52 বছরের ছোটখাটো জীবন। এই ছোট্ট জীবনে আমরা মামুনকে দেখি এই টানাপোড়েনের জীবন, একজন লেখকের টানাপোড়েনের জীবনের পাশাপাশি মামুন তার লেখায় ধরে রাখছে তার জৈবনতা এবং মহানুভবতা তার দেখি গল্প কথা বলি, অন্য কথা বলি, তারা যেভাবে এগিয়ে গেছে গল্পের গতি, সুন্দর প্রকাশ। সবচেয়ে ভালো লাগছে মনের চরিত্রগুলিকে এক্সপ্লেন করে ভালো কিছু যুদ্ধের একটি গল্প। এখানেও মুক্তিযুদ্ধের ছবি এঁকেছেন, পারিপার্শ্বিকতা এঁকেছেন, এঁকেছেন এবং অন্যান্য আমাদের মেসেজ উপন্যাসে মামুনের মনে হয়েছে মামুনের সৃষ্টি সময় নিয়ে দুটো এমন আলাপ খ্যাত নেই, এগুলো ত্রুটি আমি খুব দেখি। এই অহংকার বোধ, এই অহংবোধ মামুনকে ভাই এবং সেই মামুন পরতে জীবন, গ্রামীণ জীবন, পলাতক জীবন, একজন শহীদের জীবন খুব দারুণ ভাবে ফুটে একটা নতুন দেশের কর্মের রক্তদান মামুনের
প্যারাশুটে যদি বলা যায় মঞ্চের সেই যাযাবর জীবন, একটা শিশুর যাযাবর জীবন, চাকরির বাবা চাকরির বদৌলতে বদলির বদৌলতে এখানে সেখানে ঘুরে বেড়ানো এবং সে নানা চরিত্র সেই জীবনটা এখানে যুক্ত হয়েছে সাংসারিক যারা বলে আমি মনে আমাদের করে মামু উপন্যাসগুলো আমাদের লেখক প্রিয়তা পাইছে বলা যায় দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। বেঁচে থাকতো আমরা আরো ভালো কাজ পেতাম, নিঃসন্দেহে এটা বলা যায়। আজকে ছোট্ট আলোচনা আমি ধন্যবাদ। সাইদুল ফারুক হাসান যোগ দিয়েছে। হ্যালো, হ্যালো সাইদুল ভাই, হ্যালো, হ্যালো, হ্যালো ফারুক, সাইদুল ভাই, সাইদুল ভাই কি সঞ্চালক কি ঘুমাচ্ছে নাকি? হ্যালো, না ঘুম নেই, দেখা যাচ্ছে কথা বলছে। সাইদুল ভাই শুনতে পাচ্ছে না উনি। আপনি শুনছেন না সাইদুল ভাই? কানেকশন চলে এসেছে, দেখেন চেষ্টা করে। দেখেন চেষ্টা করেন। সাইদুল ভাই ডিস্টার্ব করতেছে? শোনা যাচ্ছে না আমাকে? আপনি এতক্ষণ কোথায় চলে গেছেন? বিপুল কথা শেষ করে বলছে অনেক আগে। না আমি শুনেছি, সব শুনেছি, শেষ করছি। আচ্ছা ফারুক ভাই ঢুকছেন। আমি বিপুল একটু বলি। ইমরান দা আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? পাচ্ছি। বিপুল দার প্রসঙ্গে আমি একটু বলি। উনি মামুনের গল্প উপন্যাস উপস্থাপন করেছেন। স্বাধীনতা মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস এবং বিষয়গত বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা দেখেছি মামুন যখন জীবন বেঁচে ছিলেন চমৎকার একটা কিশোর উপন্যাস, এটা আমাদের ধারাবাহিক ভাবে আমরা বই দেখেছি। বেশ আমন্ত্রিত হয়েছে, ঠিক সেরকম বিষয়গুলো আমাদের জীবনে তুলে ধরতে। আমার জানা মতে এমনও বলেছেন মন্ত্রী উপন্যাসটা আমরা একটু বিশ্লেষণ করি। বাংলাদেশের শিশুদের একটা হতে পারে, হয়তো অনেক ভালো চলাফেরা আছেন, তারা হচ্ছে ভাবতে পারেন করতে পারেন। আর মামুনের গল্পের আঙ্গিক
শুধু যে গল্প আছে, শুনছি ছড়া, প্রত্যেকটা জায়গায় মানুষ আমাদের আসছেন এবং তার বলিষ্ঠতা চাপ রেখেছেন। এবার ফিরে যাচ্ছি আলোর কথা সম্পাদক ইমরান চৌধুরীর কাছে। ইমরান চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ইমরান দা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ফারুক হাসান লাইনে আছে মনে হয়। আমি ফারুক হাসানকে তো পাইনি লাইনে, পাচ্ছি না। উনি তো বলা আছে লাইনে। এবার আমি দেখতেও পাচ্ছি না। উনি আমার কাছ থেকে ইয়ে করেননি, অ্যাডমিট করেননি। আমি এবার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ইমরান দা। আমি কি শুরু করব? জি ইমরান দা, আপনি শুরু করুন। মামুনের জীবনাচার এবং মামুনের ব্যক্তিগত যে সম্পর্ক আপনার সাথে দীর্ঘকালের, যে 3.5 দশকের বিষয়, এটা যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। ধন্যবাদ সাইদুল আরফিন। রমজান আলী মামুন এই নামটি এবং এই ব্যক্তির সাথে আমার প্রথম পরিচয়। রমজান আলী মামুন, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি বলুন ইমরান দা। মামুনের সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত মামুন তখন 7-এ পড়তো। মামুনের পাশাপাশি চট্টগ্রামের শিশু সাহিত্যিকদের মধ্যে আর 2 জন কিশোরের সাথে আমার একই সময় পরিচয় হয়েছিল। তার মধ্যে একজন গোপরানুদ্দিন টিটু, অন্যজন সরোয়ার কামাল পাশা, পরবর্তীতে উনি ডাক্তার হিসেবে এখন আছেন। মামুন 7-এ পড়ার সময় আমার যেদিন ওর সাথে যেদিন পরিচয় হয়, তার 2-4 দিনের মধ্যে তাদের বাড়িতে যাই আমি। মামুন এমন একজন ছিল, যে কোনো যার সাথে পরিচয় হয় তাদের বাড়িতে যাওয়ার জন্য প্রথম সাক্ষাতে দাওয়াতটা দিয়ে দিত। আমি ঘুরে সম্ভবত সকাল 9টার দিকে হবে, যখন গিয়েছি তখন মামুন কিন্তু ঘুম থেকে উঠে না, স্কুল সেদিন বন্ধ ছিল। ওনার মা আমাকে বসতে বলে উনি ভিতরে গেলেন এবং মামুনকে কিছুক্ষণ পর মামুন এসে আমাকে সালাম দিয়ে একটু নিরাপদ দূরত্বে আমার পাশাপাশি বসলেন। অর্থাৎ মামুন প্রকৃত অর্থে এমন একজন ছিলেন, বড়দের প্রতি যে কিরকম শ্রদ্ধা দেখাতে হয়, পরিপূর্ণ জিনিসটা সে ছোটবেলায় অত্যন্ত রপ্ত করেছিলেন। সেই জিনিসটা আমি প্রথমে বিমুগ্ধ হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন অপরিচিত মানুষ গেছে, যদিও আমারও তখন সম্ভবত আমি তখন ডিগ্রিতে পড়ি এমএস কলেজে। কিছুক্ষণের মধ্যে তার মা নিজের হাতে বানানো নাস্তা এবং অন্য চা আমাদের জন্য নিয়ে আসেন। আমি অত্যন্ত মুগ্ধ হয়ে যাই যে একজন স্কুল পড়ুয়া ছেলে যে লেখালেখির সাথে জড়িত হয়েছে, এই জিনিসটা দেখে আমি অত্যন্ত বিমুগ্ধ হই এবং তাকে আগ্রহ জাগাবার চেষ্টা করি। একই সময়ে মামুনের সাথে মাহবুল হাসানের, সম্ভবত হুমায়ুন সাদেক চৌধুরীর, আমার যতটুকু মনে পড়ে। কারণ মামুন এমন একজন কিশোর ছিল, ওই বয়সটার কথা বলছি আমি। প্রথম সাক্ষাতে যে কাউকে আকর্ষণ করতে পারতো, তার প্রতি বিমোহিত করতে পারতো। পরবর্তী পর্যায়ে যখন আমরা ক্রমান্বয়ে তার অবস্থান থেকে মামুন, আমার অবস্থান থেকে আমি লেখালেখি শুরু করি, এক সময় সে আমার সাথে শিশু সংগঠনে জড়িয়ে পড়ে। আপনারা তো জানেন 80-81 পরে যখন বাংলাদেশে হুসাইন মোহাম্মদের সাথে শাসনকাল চলছিল, তখন জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুড়ির আসর নামে একটা সংগঠন ছিল। শাপলা কুড়ির আসর। মামুন কিন্তু সেই শাপলা কুড়ির আসরের একটা সাহ করেছিলেন বাজারে। কত বড় একজন সংগঠক ছিলেন ওই বয়সে, যে একটা 7-8 পড়া ছেলে কিভাবে একটা সংগঠন প্রিয় হয়ে ওঠে, তার একটা বড় প্রমাণ। আর এমনি আপনারা জানেন, আপনাদের কথা জানাচ্ছি, বদরপাতি রোডের একটা বিখ্যাত সংগঠন আছে সম্ভবত অভিযান,
যদি আমার ভুল না হয়, সেটা প্রতিষ্ঠাতা রমজান আলী মামুন। তো এই এটা শাপলা কুটির আশ্রমে হ্যাঁ বলেন। এটা হচ্ছে যুবকণ্ঠ, যুবকণ্ঠ, সরি যুবকণ্ঠ, হ্যাঁ যুবকণ্ঠ। তো সেই যুবকণ্ঠ প্রতিষ্ঠা কাল থেকে যুবকণ্ঠের সভাপতি এবং আমৃত্যু তিনি সেই সংগঠনের সাথে জড়িত ছিলেন। আমি এই কথা দ্বারা যে জিনিসটা বোঝাতে চেয়েছি, মামুনের সাংগঠনিক ক্ষমতা ছিল অত্যন্ত দক্ষ। এই শাপলাগুড়ির আসরের একটা শাখা যখন ওখানে গঠিত হয়েছে, আমাদের একবার জ্যামশন আপনার পাথরঘাটাতে একটা কেন্দ্রীয় চট্টগ্রাম জেলা পর্যায়ে সভা হয়েছিল, অনেক ছেলে মেয়ে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। আমি স্ট্রেস হয়ে গেছিলাম যে এই অল্প বয়সে একটা ছেলে যেভাবে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে উপস্থিত হয়ে আমাদেরকে বিমুগ্ধ করেছে, এটা বলার মতো নয়। আসলে রমজান আলী মামুনের আমরা যে দিকটাই চিন্তা করি না কেন, সেই দিকটা আমরা সবসময় একটা পজিটিভ দিকে পাই। আমার কেন জানি মনে হয় ছেলেটা জন্ম হয়েছিল এই মানুষের উপকারের জন্য। তবে একটু স্বভাবটা ছিল তার একটু উড়নচণ্ডী ভাব। উড়নচণ্ডী বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, বৈষয়িক বলুন কিংবা অন্য দিকটা বলুন, তার সেদিকে কখনো কোনো ধরনের মনোযোগ ছিল না। তবে একটা দিকে তার মনোযোগ, তার মনোনিবেশ আমাকে অত্যন্ত বিমুগ্ধ করেছে, সেটা হচ্ছে তার মাতৃভক্তি। আমাদের আলোর পাতা একটা বিশেষ সংখ্যা বেরিয়েছিল, এখানে শৈশবের কিছু কথাবার্তা ছিল। আমি সেখান থেকে দেখতে পাচ্ছি তারা ভাই বোন ছিল 6 জন। রমজান আলী মামুন ছিলেন পঞ্চম, তার ছোট আরেকটা ছোট বোন ছিলেন। তাদের দুজনকে তাদের মা অত্যন্ত ভালোবাসতেন এবং প্রতিদিন সকালে তারা ভাই বোন দুজনকেই 2 গ্লাস দুধ খেতে দিতেন। কিন্তু দুধ তার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু মায়ের তাকে সেগুলো গিলতে হতো এবং মায়ের কথা মতো সেভাবে সেই কাজটা করে যেতে হতো। আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, মায়ের পরবর্তী পর্যায়ে মামুন যখন শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে যৌবনে এসে বিয়ে শাদী করে সংসারে হন এবং আরো পরে এসে তার মা যখন অসুস্থ হয়ে পড়েন, আপনারা অনেকেই জানেন, যারা আজকের এই আলোচনা শুনছেন জানাতে চাই, রমজান আলী মামুন শুধুমাত্র মায়ের সেবার জন্য তার চাকরি পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এই ধরনের ঘটনা অত্যন্ত রেয়ার বলতে গেলেই। বিদ্যাসাগর যেমন মায়ের আদেশ পালন করার জন্য ঝড় তুফানের মধ্যে তোমার জনছাপ বিক্ষুব্ধ নদী পাড়ে দিয়েছিলেন, ঠিক রমজান আলী মামুনও মায়ের সেবার জন্য চাকরি ত্যাগ করে মায়ের শেষ পর্যন্ত মায়ের সেবা করেছিলেন। আমি এমন অনেককে বলতে শুনেছি একমাত্র মায়ের সেবার জন্য রমজান আলী মামুন আল্লাহর রহমতে বেহেশত পেয়ে যাবেন, ওই সময়ে তিনি পেয়ে গেছেন। তবে এই কথা আমরা কখনো জানতাম না যে তার মায়ের মৃত্যুর মাত্র 2 বছরের মাথায় তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। রমজান আলী মামুনের আরেকটা বড় দিক হচ্ছে মিতব্যয়িতা। আমরা কিন্তু পকেটে টাকা পয়সা থাকলেই খাওয়ার চেষ্টা করি কিংবা খেয়ে ফেলি, কিংবা আমাদেরকে কেউ যদি খাওয়াইতে নিয়ে যায় আমরা যেমন খুশি খাওয়ার চেষ্টা করি। কিন্তু মামুনের বেলা আমি দেখলাম সে কখনো এক কাপ চা নিজে পরিপূর্ণভাবে খায় নাই। সবসময় বলতো, ইমরান দা 1 কাপে নেন, আমরা 2 জনে ভাগ করে খাবো। শুধু আমার বেলায় না, অনেকের বেলায় আমি সেটা লক্ষ্য করেছি। অর্থাৎ পকেটের টাকা খরচ করার মানসিকতা তার মোটেই ছিল না, অথচ তার জীবনটা কেটেছে আপনারা সবাই জানেন প্রতি পদে পদে অর্থনৈতিক দীনতার মাঝে। কিন্তু এই দীনতার ব্যাপারটা কখনো প্রকাশ্যে প্রতীয়মান খুব একটা হয়ে ওঠেনি। সেটা তার মৃত্যুর পর যতটা লোকে জানতে পেরেছে, তার জীবিত অবস্থায় কেউ জানতে পারেন নাই মামুন আসলে অর্থনৈতিক দীনতার মধ্যে ছিল। মামুন আমাকে অত্যন্ত বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত, সেটা আমি লক্ষ্য করেছি। এই জিনিসগুলো তার বর্তমানে যদি আমি কখনো বলতে সুযোগ যদি আমার হতো, তাহলে আমার মনটা শান্তি পেত, কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। একবার তার একটা মাঝে মাঝে ধূমপান করার ইচ্ছে ছিল, আমার সামনাসামনি পড়ে যায় সিগারেট সহ। কিন্তু দেখলাম যে পরে সে সিগারেটটা হাতের মধ্যেই
হজম করে রয়েছেন, যাতে আমার চোখের নজরে না পড়ে। এইসব গুণ আমাকে আসলে প্রকৃত অর্থে অত্যন্ত রমজান আলী মামুনকে করেছিল আমার অত্যন্ত কাছের আপন ভাইয়ের মতো। আমি তাকে সেভাবে স্নেহ করতাম। যার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে রমজান আলী মামুন অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন, এবং কেউ কেউ বলতো যে মামুন এখানে যতই তার কাজ থাকুক না কেন, তিনি নামাজ দোয়া এই জিনিসগুলো কখনো অবহেলা করতেন না। আমরা যখন আলোর পথে আড্ডায় বসতাম, আড্ডার ফাঁকে মসজিদে গিয়ে মামুন নামাজ আদায় করে চলে আসতেন। এই অর্থাৎ বলতে গেলে একজন ধর্মপ্রাণ মানুষ, একজন মিতব্যয়ী মানুষ, একজন মানুষের মতো মানুষ, একজন বন্ধুবৎসল মানুষ, একজন মাতৃভক্তি মানুষ, একজন বন্ধুদের প্রতি, মুরব্বীদের প্রতি নিবেদিত প্রাণ মানুষ, সর্বোপরি একজন লেখক হিসেবে রমজান আলী মামুনকে আমরা যেভাবে পেয়েছি, আমার মনে হয় সেরকম মানুষ আর পাওয়া যাবে কিনা সেটা আল্লাহ একমাত্র জানে। মামুনের একটা বড় স্বপ্ন ছিল আলোর পাতাকে ঘিরে। আমরা জানি না সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত করতে পারবো কিনা, একমাত্র রব্বুল আলামিনই জানে। রমজান আলী মামুন চেয়েছিলেন আলোর পাতা শিশু সাহিত্য পুরস্কার ঘোষণা যাতে করা হয়, এবং মাঝে মধ্যে সে অনেকের সাথে ঠাট্টা মশারি করে তাকে সে পুরস্কারের কথাও বলেও দিতেন। তা আমরা অনেক স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্ন নিয়ে থাকি, স্বপ্ন নিয়ে চলাফেরা করি। আমাদের স্বপ্ন, আমরা যারা রমজান আলী মামুন আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন, আমরা তার স্বপ্ন নিয়ে আছি, তার স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করব। তার অসমাপ্ত স্বপ্নগুলোকে আমরা, যদি আপনারা সবাই সহায়তা করেন, আমরা চেষ্টা করব তার সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আমি আর খুব একটা বেশি বলতে চাই না। মামুনকে নিয়ে, রমজান আলী মামুনকে নিয়ে লেখা 4টা লাইন আবৃত্তি করে আমি শেষ করব আমার বক্তব্য। ইতিমধ্যে ফারুক হাসান কি যোগ দিয়েছেন? হ্যালো সাইদুল। আমি ফারুক ভাই এবং তালেব ভাই দুজনকে এডমিট নেওয়ার জন্য পাইনি আর কি। এডমিট যেভাবে নিতে হয় সেভাবে ওনারা কিন্তু উপস্থাপন করেননি। ঠিক আছে, আপনি আমার পরে আবার জসিম ভাইকে দেবেন। আমার পরে আবার জসিম ভাইকে দেবেন। তো আমি আমার 4টা কবিতার লাইন আবৃত্তি করছি। এটা আমারই লেখা মামুনকে নিয়ে। মামুনের এ পর্যন্ত যতগুলো বই বেরিয়েছে তার মধ্যে একটা বই ছাড়া, সর্বশেষ বইয়ের নাম নবী কাহিনী, সে বই নবী কাহিনী ছাড়া বাকি সবগুলো নিয়ে আমি একটা লেখা লিখেছি। আজকে হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, তোমার জন্য কবিতা শিরোনামে। সেই কবিতার শেষ 4 লাইন এরকমই: এমন মানুষ, মধুর মানুষ হঠাৎ করে হারালে, কান্না মনে পড়বে বলে সামনে দুপথ বাড়ালে, এই শহরের সবটা গলি বিষম বিষম ফাঁকা, তোমার জন্য সরল রেখাও এখন লাগে বাঁকা। ধন্যবাদ সবাইকে। এখন আমি সঞ্চালককে অনুরোধ জানাবো জসিম মেহবুব ভাইকে ফ্লোর দেওয়ার জন্য। আমি অবশ্যই জসিমের কাছে আসতাম। ধন্যবাদ ইমরান চৌধুরী। মামুনের জীবন আচরণ, মামুনের সূচনা লগ্নে যে কিভাবে সাহিত্য সূচনা করেছিলেন সেই বিষয়টা চমৎকার ভাবে বলছিলেন। আমরা শুনলাম, আমাদের দর্শক শ্রোতারা মামুনের এই বিষয়টা হৃদয়ঙ্গম করেছেন। আমরা এখন জসিম ভাইয়ের কাছে আসছি আবার। আমরা আপনার কাছ থেকে যে বিভ্রাট হয়েছিল সেই প্রেক্ষাপটে আবারও কিশোর কবিতা এবং চলার আঙ্গিকারে মামুনের যে সূচনাটা হয়েছিল, মামুন কিভাবে সূচনা করলেন এবং মামুনের এই যে শেষ পরিণতি, মামুন কিভাবে শেষ দিকে, আমরা দেখেছি মামুন মাকে নিয়ে অনেক লেখালেখি করতেন। আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোকপাত করতেন। আসলে ঠিক বলেছেন আপনি। মামুনের সঙ্গে আমার চেয়ে ঘনিষ্ঠ ভাবে যুক্ত ছিলেন আমার প্রিয় বন্ধু ইমরান চৌধুরী।
তারপর ফারুক হাসান, আপনি যে যতটা মামুনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন অতটা ঘনিষ্ঠ আমি না ছিলে। আমার সঙ্গে তার যে সম্পর্ক সেটা কোনো বলার নয়, কেননা যখনই তার সঙ্গে দেখা হতো, তার আন্তরিকতা কোনো ব্যবহার আমার মুগ্ধ করতো। এই কিছুক্ষণ আগে মাতৃভক্তির যে তুলনা হয় না, এটি সত্য। তার মায়ের কথা, তার মা যখন অসুস্থ ছিল তার মায়ের কথা আমাদের বলেছেন, মার জন্য দোয়া করতে বলেছেন। ঠিক যখন মা চলে যায়, আর মা যখন চলে যায়, পৃথিবীর মা ছেড়ে চলে যায়, তখন মামুনের যে বুক ফেটে যাচ্ছিল সেটি তার আচরণে আমরা বুঝতে পেরেছি। মাকে নিয়ে অনেক লেখা, অনেক ছড়া, অনেক কবিতা তিনি তখন লিখেছেন। এখন আগের ওই সমস্যাটি আবার হচ্ছে, সাউন্ড নিয়ে। মামুন বুবুকে নিয়ে একটি কবিতা লিখেছেন, সেই কবিতাকে আমি এখানে উল্লেখ করছি। একদিন সাউন্ডটা আবার ডিস্টার্ব হচ্ছে। একদিন খুব ভোরে এলাকা হেঁটে নিশিদের জাল ছিঁড়ে গেছি দূরে, যেখানে মানুষ নেই, ঘর আছে, দৌড় নেই, থেকে থেকে টাকা কাঁদে নাকি সুরে, গলে ওঠা মাটিগুলো ছড়ায় না কোনো ধুলো, তার মাঝে কোনোখানে বুবু তুমি আছো, ঝরা পাতা গেয়ে গেছি আমাকে জানাই প্রীতি, বলে খোকা কার সাথে খেলো আর হাসো, বহু রাত বহুদিন স্মৃতিগুলো হয় লীন, হাসি খেলা ভুলে গেছি কবে, বুবু তুমি ফিরে এলে প্রজাপতি ডানা মেলে, বসবে চাঁদের হাট তবে। বুবুকে নিয়ে তার এই যে মন প্রাণ আকুলি বিকুলি করা যে কবিতা, এটি পড়লে কার না মন খারাপ হয়। পিঠি পিঠি ভাই বোনের ভালোবাসার বন্ধন থেকে বুবু যখন হারিয়ে যায়, তখন ছোট ভাইটির বুকের পাঁজর ভেঙে যায়। পাঁজর ভাঙা সে ভাইয়ের আকুতি ঝরে পড়েছে এই কবিতায়। যোগেন্দ্রমোহন বাগচির কালদারিতে পড়ে কৈশোরে যেমন আমরা কেঁদেছি, মামুনের কবিতায় বুবুর শোকে কাতর ছোট ভাইয়ের কান্না আমাদের কাদায় অবনীত পাঠককে। এই কবিতা আসবে, প্রজাপতি ডানা মেলে চাঁদের হাট বসবে, এই কবিতায় দেখা যায় অপেক্ষায় থাকা ভাইটি সমস্ত কিশোরের প্রতিনিধি হয়ে যায়। এখানে পাঠককে আরো কাছে টেনে, সব লেখক এমনি করে পাঠকের কাছাকাছি আসতে পারেন না, যেমন রমজান আলী মামুন। আরো কিছু কিশোর কবিতার ছড়ার পংক্তি মনে দাগ কেটে যায়, যেমন আমি সেই লেখাগুলোর দুলান করে আমি আপনাদের শোনাতে চাই। পাহাড়ের খাঁজে বাঁধা আমাদের বাড়ি, আকাশে বিছিয়ে মেঘ চলে আড়াআড়ি, ঝলমলে চাঁদ আটকে আছে দূরে, পাকুর পারে হিমকুয়াশার ভিড়, ঠান্ডা বাতাস যায় বয়ে উত্তরে, শীতল হাওয়ায় চোখ কাঁপে তীর তীর, দূর নির্মায় বসে তারার মেলা, জানালা ফুটো দিয়ে গভীর রাতে খালি ফালি সাদা মেঘ করছে খেলা, রাত জাগে ছুঁয়ে দেখি আলতো হাতে, আলোর গুঁড়ো ছড়িয়ে দিয়ে রক্ত দেওয়া ফোটে, গল্প হয়ে দেখতে পেরে দৃশ্য এমন আকুল হাওয়ার পাগলামিতে মনটা নেচে ওঠে, ইচ্ছে করে ছবি আঁকি হাত করে নিষ্পিস, মনটা তাকে গহীন বনে, মন থাকে নীল জলে, মনটা আবার বৃষ্টি হয়ে ঝরছে গলে গলে। এই যে মামুনের বিচিত্র ধরনের ছড়া এবং কবিতা শিশুদের নিয়ে, কিশোরদের নিয়ে তিনি লিখেছেন, এই লেখাগুলো যখন আমরা পাঠ করি মামুনকে আমরা জেনে যাই, তার ভেতর যে সৃজনশীলতা, তার মধ্যে যে শিশু কিশোরের জন্য যে চিন্তা ভাবনা, এটি আমাদের আলোড়িত করে, আমাদের ভাবায়। অনেকের লেখায় আমরা মামুনের মতো এমন বহু বর্ণিল লেখা আমরা পাই না। মামুনের যে গুণের কথা যদি বলতে যাই, লেখালেখিতে সে ছিল অত্যন্ত নিবেদিত প্রাণ। তার প্রখর স্মৃতিশক্তি মাঝে মাঝে আমাকে আপ্লুত করতো। আমি দেখেছি আমরা অনেকে আমাদের নিজেদের ছড়া আমরা মুগ্ধ রাখতে পারি না, আমাদের কবিতা আমরা মুখস্থ রাখতে পারি না, কিন্তু মামুনকে দেখেছি সে মঞ্চে দাঁড়িয়ে তার লেখা মুখস্থ করত। এমনকি একবার আমি যখন তার সঙ্গে কোথাও বেড়াতে যাই, দেখি যে আমার ছড়া সে মুখস্থ বলছে, যে ছড়াটি আমার কাছে নিজের কাছে সংগ্রহ। সেদিন আমি খুব অবাক হয়েছিলাম। আর আরেকটি গুণ হচ্ছে বন্ধুবৎসল। সে যে বন্ধুবৎসল মন নিয়ে সবসময় চলাফেরা করতো, সেটি আমাকে ভীষণভাবে প্রাণিত করেছে। এমন মানুষ পাওয়া ভার।
তাছাড়া তার মধ্যে আরেকটি জিনিস ছিল অভিমানী, প্রতিবাদী, চাপাস হয়ে সে ভীষণ অভিমানী ছিল। তার মধ্যে অনেক ক্ষোভ ছিল, সে ক্ষোভগুলো মাঝে মাঝে আমাদের কাছে প্রকাশ পেয়ে যেত। বিশেষ করে শিশু সাহিত্যের প্রতি আমাদের সারা বাংলাদেশে শিশু সাহিত্যিকদের প্রতি, শিশু সাহিত্যের প্রতি একটু অবহেলা রয়েছে। সে অবহেলার কথা তিনি খুব ক্ষোভের সঙ্গে আমাকে বলতেন। আমি বলতাম, মামুন, এইসব ভেবে লাভ নেই, তোমার কাজ তুমি করে যাও, তোমাকে মূল্যায়ন করবে সময়। আরেকটি বিষয় আমার কাছে খুব অবাক করেছে, মামুন যেখানে বসবাস করত সেটি ছিল একটি ব্যবসার প্রাণকেন্দ্র। সেইখানে সে যদি একটু একটু বৈষয়িক হতো, এই বৈষয়িকের কথা ইমরান চৌধুরী কিছুক্ষণ আগেই বলেছিলেন, সে যদি একটু বৈষয়িক হতো তাহলে সে অনেক বড় ব্যবসায়ী হতে পারত, কোটিপতি ব্যবসায়ী হতে পারত। কিন্তু সেদিকে সে যায়নি, সে রয়ে গেছে তার সাহিত্যে, তার কিশোর কবিতায়। এই মামুনকে আমরা কখনো ভুলবো না। মামুনের স্মৃতি আমরা সারা জীবন আমাদের বুকে ধারণ করে রাখবো। মামুন যেন বেহেশতবাসী হয়, এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে এই হচ্ছে আমাদের কাকুতি, এই হচ্ছে আমাদের মিনতি। ধন্যবাদ। সাইদুল পালক ঢুকছে মনে হয়। সাইদুল ভাই, সাইদুল, এবার আপনি অন্য কাউকে দিতে পারেন। সাইদুল ভাই, তালব ভাই ইন করছে। সাইদুল শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না। সাইদুল, সাইদুল, সাইদুল ভাই, তালব ভাই ইন করছে, পাওয়া যাচ্ছে না। তুমি আমি তালেব ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সহকারী সম্পাদক। আর আমাদের আজকের অডিয়েন্স সম্পর্কে কিছু কথা বলো। অডিয়েন্স সম্পর্কে কিছু কথাবার্তা বলেন। না, আমি অডিয়েন্স পাইনি, যারা এখানে যোগ দিয়েছেন এরকম কাউকে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তালেব ভাইকে দাও। এখন যাই হোক, আমরা তালেব ভাইকে দিব। তার আগে জসিম ভাই যেটা বলছিলেন মামুন সম্পর্কে, যে মামুনের বন্ধু বান্ধবতা, মামুনের যে নিবেদিত প্রাণের একজন সাহিত্য কর্মী হিসেবে যে বলছিলেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সেই কথাটাই বলতে চাই আমি, যেটা হচ্ছে যে মামুনের যে লেখন এবং লেখনির সাথে যে একাত্ম বোধ, যে জাগ্রত হওয়ার যে প্রবণতা, সাহিত্যিক হিসেবে আমাদের, এটা অবশ্যই আমাদের একটা চিন্তার বিষয়। আজকের প্রজন্ম যারা লেখালেখি করছেন তারা অবশ্যই ভাববেন, চিন্তা করবেন। আমি তালেব ভাইয়ের কাছে যাওয়ার আগে আবার একটু আমরা আমাদের বিপুলদার কাছে আসতে চাচ্ছি। বিপুলদা, আপনি ওই গল্প উপন্যাসের কথা বলেছেন, আপনি ব্যক্তিগতভাবে মামুনের সাথে অনেক বেশি মিশেছেন। তার লেখনীর যে নিবেদিত প্রাণ আমাদের জসিম ভাই যেটা বলছিলেন, সেই বিষয়টা ছোট্ট পরিসরে যদি আমাদের বলতেন। বিপুলদা শুনতে পাচ্ছেন? বিপুলদা, আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় পাচ্ছে না। যাই হোক, আমরা আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা, বিপুলদা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সাইদুল ভাই। জি, আমি আপনার কাছ থেকে, আপনি গল্প উপন্যাসের কথা বলছিলেন, আপনি মামুনের লেখালেখির যে বিষয়, আপনাদের সাহচর্যের একটা বিষয়, জসিম ভাইয়ের সাথে একাত্মতা করে আপনি বলতে পারেন, এই যে মামুনের যে নিবেদিত প্রাণ একটা বিষয় ছিল, একটা সাহচর্যের একটা বিষয় ছিল লেখালেখির সাথে, সেই বিষয়টাকে আপনি কি দেখেছেন বা মূল্যায়ন করবেন? ধন্যবাদ সাইদুল ভাই। জসিম ভাই ঠিক বলেছেন, মামুনকে নিয়ে আলোয় আসার জন্য জসিম ভাই মামুনের আন্তরিকতা, মামুনের সামাজিকতা, বন্ধুবত্তকে নিয়ে কথা বলেছেন। আমিও যদি আমার এই প্রসঙ্গে বলতে যাই, তাহলে আমি বলবো মামুনের সাথে আমার দীর্ঘ কয়েক দশকের উঠা বসা, চলাফেরা, এবং এখনো দেখেছি আমি মামুনকে সবসময় একটা সৃজনশীলতার পিছনে ছুটতে, সৃষ্টিশীলতার পিছনে ছুটতে, কখনো অনর্থক সময় নষ্ট করার মতো প্রবণতা মামুনের ছিল না। হয় আড্ডায় যেত, হয় বৈঠকে যেত, হয় আসরে যেত, সবখান থেকে উঠে এসে মামুন নিজের ভিতরে একটা ঘুমের মতো বন্ধ হয়ে থাকতো। সেগুলো আর পিছনে সৃষ্টির হোক, এবং সেই সৃষ্টি আমরা দেখেছি মামুনের গল্পে, কবিতায়, উপন্যাসে, হ্যাঁ, এবং ছোট ছোট মুক্ত করছে। এভাবে মামুন তাকে
তাকে তুলে ধরার জন্য যে প্রয়াস দেখিয়েছে, যে চেষ্টা করিয়েছে, যে প্রচেষ্টা চালিয়েছে, আমাকে মুগ্ধ করেছে। এবং অনেক সময় মামুন বলেছে, আমার আরো অনেক কাজ বাকি আছে, আমি আরো অনেক কাজ করবো, আমি অনেক কিছু করবো, অনেক কিছু লেখালেখি আমার মাথায় আছে। ঘুরপাক খাচ্ছে, আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আমি বলতাম, মামুন ঠিক আছে, হ্যাঁ, শুরু যখন হলো আরো এগিয়ে যাওয়ার সুযোগ আছে আপনার, আপনি এগিয়ে যাবেন, আপনি অনেক কিছু করবেন, আমরা আপনাকে অভিনন্দন জানাবো। মামুন হাসতো। এই হাসাহাসির ভেতরেও মামুন একসময় আমাদের একেবারে কাঁদিয়ে গেল। হাসার সুযোগ আমাদের হলো না। মামুনের ভাবনা বিলাস, মামুনের জীবন যাপন, চাপিত জীবন, আমরা এবং আমি খুব কাছে থেকে দেখার পরও আমার অত্যন্ত বেদনা হয়, দুঃখ হয়। মামুন আমাদের অনেক কিছু দিয়ে যাওয়ার কথা থাকলে দিয়ে যেতে পারে। এই আমার আক্ষেপ মামুনের প্রতি। মামুনকে আমি বলবো, মামুন তুমি আমাদের এখন ধন্যবাদ সাহেব। ধন্যবাদ ধন্যবাদ বিপুল দা। ধন্যবাদ বিপুল দা। মামুন সম্পর্কে বলছিলেন, আমরা আবারও তালে পাইকে পেয়েছি। আমাদের মাঝে মাঝেই প্রযুক্তিগত কারণে আমাদের নানা বিভ্রাট করছে। অনেক সময় আমরা আমাদের ছবি হারিয়ে ফেলছি, শব্দ বিভ্রাট করছে। দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। আমরা আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও অনুষ্ঠানটা চালিয়ে দিতে পেরেছি মানবতা পরিবারের পক্ষ থেকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তার আগে আমরা তালেব ভাইয়ের সমাপনী বক্তব্য শুনবো। তার আগে ইমরানদার কাছ থেকে ছোট্ট পরিসরে আজকের অনুষ্ঠানের যে আঙ্গিকগত দিক দিয়ে আপনি কিছু করবেন। ইমরানদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। জি, আপনি বলুন। আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে এই অনলাইন আড্ডাগুলোর ব্যাপারে আমরা বলতে গেলে নবীন, তবে আশা করি আমরা সামনের দিকে আরো ভালো করব, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। আমি পাশাপাশি এই আজকে জিনিসটা বলে দিতে চাই, আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে আগস্ট মাস শুরু হয়ে গেছে। আগস্ট মাসের ঠিক 15 তারিখে জাতীয় শোক দিবস। আমরা ইতিমধ্যে জাতীয় শোক দিবসে আলোর পাতার আয়োজনে প্রতি শোক দিবসে করে এসেছি আলোর পাতার আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠ। আমি আশা করতেছি এবারও ঠিক জাতীয় শোক দিবসে একটা ছড়া পাঠ হবে অনলাইনে। তো আমি আপনাদের মাধ্যমে এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাই প্রতি আহ্বান জানাচ্ছি, যারা অনলাইনের সাথে সংযুক্ত হবার মতো টেকনিকের সুবিধা আছে তারা সাইদুল আরবিনের মেসেঞ্জারে অথবা আমার মেসেঞ্জারে নক করবেন, যাতে করে আমরা আগামী 15 তারিখের জন্য আপনাদের নামগুলো নির্বাচিত করতে পারি, যারা বঙ্গবন্ধুকে নিবেদন করে ছড়া পাঠ করতে চান। তারপর আমি যে কথাটা বলতে চাই, রমজান আলী মামুনের অপ্রকাশিত পাণ্ডুলিপি আছে শুধুমাত্র একটাই এখন, সেটা প্রক্রিয়াধীন আছে শব্দ শিল্পের কাছে। আর রমজান আলী মামুনের যে স্মারক গ্রন্থ বের হওয়ার কথা ছিল, সেই স্মারক গ্রন্থের কাজও আমাদের মাথায় আছে, আমরা যথাযথ চেষ্টা করব। ইতিমধ্যে সেটা হয়ে যেত যদি পৃথিবীর এই বই পরিস্থিতি না থাকতো। আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা তার স্বপ্নগুলো আসলে এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারতেছি না, কিন্তু আমরা পরিপূর্ণভাবে আন্তরিক এবং সেই আন্তরিকতা জীবনের শেষ দিন পর্যন্ত রেখে যাব এবং তার অসমাপ্ত কাজগুলো যাতে করে যেতে পারি। আলোর পাতা পরিবারের পক্ষ থেকে আমি প্রত্যাশা দিতে পারি, আপনাদের কাছে আশা রাখতে পারি, আমরা মামুনের জন্য যা কিছু করণীয়, যা কিছু করা আমাদের সাধ্য সামর্থ্যের মধ্যে আছে সেগুলো আমরা করব। এই বলে আমি আবু তালেব বেলাল, সহযোগী সম্পাদক দৈনিক পূর্বদেশ এবং আলোর পাতার উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, ওনাকে দেওয়ার জন্য সাইদুল আরবিনের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ ইমরান চৌধুরী। এতক্ষণ ধরে আমরা আমাদের জসিম ভাই, বিপুল দা এবং ইমরানদার কাছ থেকে মামুনের সাহিত্যের নানা দিক সম্পর্কে শুনলাম, জীবন আচরণ সম্পর্কে শুনলাম, তার কিশোর বেলার স্মৃতিগুলো শুনলাম।
আমার মনে হয় আজকে যারা দেশে বিদেশে অনলাইনে যারা যুক্ত ছিলেন বা শুনেছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আমাদের একেবারে তরুণ বয়সে আমাদের মাঝ থেকে চলে যাওয়া রমজান আলী মামুন শিশু সাহিত্যিক বাংলাদেশের একজন বরেণ্য শিশু সাহিত্যিক হিসেবে আমরা দাবি করতে পারি। আজকে যারা আমাদের সাথে অগ্রদর্শী সাহিত্যিক ছিলেন তারা অবশ্যই বলেছেন মামুন সম্পর্কে। আমরা বরেণ্য মামুনকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি আজকে জন্মদিনে। এই যে বিদগ্ধ আলোচনার আলোকে আজকে আলোর পাতা পরিবারের আলোর পাতার উপদেষ্টা পূর্বদেশের দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক বিশিষ্ট লেখক কলামিস্ট জনাব অধ্যক্ষ আবু তালেব বেলাল সমাপনী বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে। জনাব আবু তালেব বেলাল। ধন্যবাদ। ছবি কোথায়? ছবি নাই তো, কেন ছবি দেখা যাচ্ছে না। আমার ছবি জসিম ভাই দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না কেন তালেব ভাইয়ের ছবি আমি দেখতে পাচ্ছি না। বেলাল ভাই ছবি, বেলাল ভাই জসিম ভাই, আমার মনে হয় আমি মানুষটা কালো তো মনে হয় জসিম না ভাই দেখতে না পাচ্ছি না, আমার সঙ্গে মনে হয় আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন কি জানি, আমি তো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমি তো তালেবের ছবি দেখতে পাচ্ছি না। কত দেখতে পাচ্ছি না। আর বিপুলটা দেখতে পাচ্ছি, বিপুলটা দেখাচ্ছে, দেখছেন? জসিম ভাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিন্তু তালেব ভাই দেখতে পাচ্ছি না। এটা আমার কণ্ঠ আচ্ছা ঠিক আছে, কণ্ঠস্বর শুনলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি বলুন। আপনি বলুন। এটা আমাকে শুনতে পাচ্ছেন, এটাই যথেষ্ট। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ। আলোর পাতা, দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ আলোর পাতা সাহিত্য আড্ডা দ্বিতীয় পর্বের কথা ও কবিতায় শিশু সাহিত্যিক রমজান আলী মামুন শীর্ষক এই আলোচনা সবার সম্মানিত সঞ্চালক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রাবন্ধিক লেখক কবি সাইদুল আরিফিন, এই সাহিত্য আড্ডার অন্যতম ভারবন্ত ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্যিক চড়াকার ইমরান চৌধুরী। বিশেষ করে আজকে দুইজন বিদগ্ধ আলোচক আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এতক্ষণ পর্যন্ত গাড়িতে ছিলাম, আমি কিন্তু গাড়িতে বসে জসিম মেহবুব ভাইয়ের সুন্দর আলোচনাগুলি শুনেছি। গাড়ি থেকে নেমে বাসায় উঠতে উঠতে কিছুক্ষণ আমার গ্যাপ ছিল, এর মধ্যে বিপুল দা নিচে আলোচনা করে ফেলছেন। দুর্ভাগ্যজনক বিপুল দার আলোচনা আমি শুনতে পাইনি। আমি শুনতে পেয়েছি ইমরান চৌধুরীর এবং জসিম ভাইয়ের। জসিম ভাই আমি যতটুকু জেনেছি যে রমজান আলী মামুনের দীর্ঘ 52 বছরের বর্ণাঢ্য জীবনে তার মননশীল যেই সৃষ্টিগুলো আছে সেই সৃষ্টিগুলো নিয়ে তিনি চমৎকার আলোচনা করেছেন। তিনি তার বিভিন্ন কবিতার উদ্ধৃতি দিয়েছেন, তার কিশোর গল্প, তার কিশোর কবিতা, তার প্রবন্ধ, সর্বশেষ তার যে সৃজনশীল প্রবন্ধ নবী কাহিনী নিয়েও তিনি কথা বলেছেন, আমি শুনেছি। আসলে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে ডিসাইড করার জন্য বলা হয়েছে, সেটা ঘোষণাও আছে। আমি আলোর পাতা পত্রিকার আমাদের সাহিত্য এই সাময়িকীর সম্মানিত সম্পাদক ইমরান চৌধুরীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আমাকে এই আলোচনায় সভাপতিত্ব করার সুযোগ করে দেওয়ার। তো আমি যে বিষয়টি বুঝতে পারি সেটা হচ্ছে রমজান আলী মামুন, আমরা বর্তমান সময়ে অনেক কবি, সাহিত্যিক, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক, আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক সজ্জন, আমাদের অনেক প্রিয় ব্যক্তিরা আছেন, কিন্তু আমরা যদি সবাই এক জায়গায় দাঁড়াই তাহলে রমজান আলী মামুনকে আমরা পৃথক করতে পারতাম কয়েকটি কারণে। প্রথম কারণ হচ্ছে রমজান আলী মামুন যখন আমরা সাহিত্য জগতে বসি তখন উনি বিভার করার চেষ্টা করতেন না,
পার্থক্য করার চেষ্টা করতেন না, আমরা কে বড় কে ছোট সেই জিনিসটা তিনি চেষ্টা করতেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি সবসময় নিজেকে লুকিয়ে রাখার একটা প্রয়াস চালাতেন। তৃতীয়ত হচ্ছে তিনি তার ব্যক্তি জীবনে আচরণগতভাবে যতটুকু বিনয়ী, পোশাকে পরিচ্ছেদে, কিন্তু তিনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে নিজেকে তিনি উপস্থাপন করতেন। এমরান ভাই বলেছেন তার আর্থিক বিরোধী ছিল, কিন্তু আমার মনে হয় তিনি চট্টগ্রাম নগরের একেবারে নাবি, চট্টগ্রাম নগরের যেখানে নাবি, যেখানে টেরিবাজার এলাকার মতো একটি জায়গায় তিনি তার জন্ম, তিনি বেড়ে উঠেছেন, তিনি বসবাস করেছেন, সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জায়গায়। সুতরাং চট্টগ্রাম একটি শহরের কালচার, একটি শহরের সংস্কৃতি, একটি শহরের আচার আচরণ সম্পর্কে তার ধারণা আমাদের প্রত্যেকের চেয়ে আরো বেশি ছিল। তিনি ইচ্ছে করলে পারতেন, আমি শোনা যাচ্ছে না? হ্যাঁ তালেব ভাই, তালেব ভাই নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছেন। আমি বলবো আজকে আমাদের ভাগ্য খারাপ। নেটওয়ার্কের ডিস্টার্ব। তালেব ভাই আপনি অফ করে আবার 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 অন করেন। আমরা একটু অপেক্ষা করি, তালেব ভাই আবার চেষ্টা করছেন। আমরা অপেক্ষায় আছি। তালেব ভাই অন করলেই আমরা আবার চেষ্টা করছি ওনার শেষ বক্তব্যটা শোনার জন্য। আবার ঢুকুন না, আমি ফোন করতে। ও আচ্ছা 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 আবার দাম। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের তালেব ভাই আমাদের কাছ থেকে দূরে সরে পড়েছেন। আবার চেষ্টা করছেন উনি, বিদ্যুৎ এসছে, আবার চেষ্টা করছেন উনি। চেষ্টা করুন। আমরা তালেব ভাইয়ের বক্তব্য শুনছিলাম, একেবারে শেষ পর্যায়ে আছি। দর্শক শ্রোতা, আমাদের শুরু থেকেই প্রযুক্তিগত নানা বিভ্রাটের কারণে আমাদের অনুষ্ঠানের হয়তো বা বিভ্রাট ঘটেছে। আশা করি আমাদের বক্তব্যগুলো অবশ্যই আপনারা অনুধাবন করেছেন। আমাদের জসিম ভাই বলছিলেন, আমাদের বিপুলদা বলছিলেন, ইমরানদা বলছিলেন, রমজান আলী মামুন একজন শিশু সাহিত্যিক হিসেবে অনেককে আমরা আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। সুযোগ ছিল, আমাদের অনেক লিমিটেশন ছিল, আমরা পারিনি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। যাই হোক, তালেব ভাই আসছেন, আমরা ওনার অসমাপ্ত কথাগুলো শুনতে থাকি। দুঃখিত,
আমার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, এখন বিদ্যুৎ চলে গিয়েছিল, সরি। ও আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে এই মামুন ভাইয়ের সাথে আমার পরিচয়, আমাকে শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি, আপনাকে। বলেন। জি জি। মামুন ভাই, মামুন ভাইয়ের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের না, কিন্তু যখনই পরিচয় হয়েছে আমি মনে করতে পেরেছি আমার সাথে তার কেমন জানি দীর্ঘদিনের একটা হৃদ্যতা, দীর্ঘদিনের একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা বন্ধুত্ব যেন হয়ে গেছে। আমি আপনার ইচ্ছা জানেন এখানে যারা আছে, জসিম মেহবুব ভাই, বিপুল দা, আমাদের ইমরান চৌধুরী, সাইদুল আরিফিন ভাই, আমি 2009 সাল থেকে আপনার নিশ্চয় জানেন যে ইসলামিক ফাউন্ডেশনের সাম্পান পত্রিকার একটা দায়িত্ব নিয়েছিলেন। তখন সাম্পান পত্রিকার আমি দেখলাম 82, 83, 84 সালের সংখ্যাগুলি দিয়ে দেখলাম যে আপনারা আজকে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেকের কবিতা বা প্রত্যেকের গল্প আমি তখন সাম্পান পত্রিকায় দেখতে পেয়েছি। তখন আমি তাদেরকে কালেকশন করার জন্য ইমরান চৌধুরীর দ্বারস্থ হয়েছি। তখন ইমরান চৌধুরী প্রথমে আমাকে বললেন যে আপনি মামুন ভাইয়ের সাথে এখানেই মূলত আমার যুক্ত হওয়ার সুযোগ প্রথমে। সে যাক, তো আমি যে কথাটি বলেছিলাম, মামুন ভাই নিজেকে লুকানোর চেষ্টা করতেন। আমার মনে হচ্ছে কেমন জানি মামুন ভাইয়ের মধ্যে একজনের একটা স্পিরিচুয়াল টিম কাজ করতো, তার মধ্যে একটা আধ্যাত্মিকতার শক্তি কাজ করেছে। যদি তাই না হয়, তিনি কিভাবে মৃত্যুর 2 সপ্তাহ আগে দস্তগীর হোটেল আমাকে বলেছিলেন, বেলাল ভাই আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি তার হাত ধরে বলেছিলাম, সম্ভবত আমার সাথে এমরান ভাই ছিলেন, যে আপনি এই কথা বলছেন কেন ভাই, আপনি আরো দীর্ঘ, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত সেদিন নতুন করে। কিন্তু উনি বারবার বলতেছে ভাই মনে হয় আমি বাঁচবো না। এবং আমি পরবর্তী উনি আমাকে বলছেন দুটি স্বপ্নের কথা বলছেন, একটা হচ্ছে নবী কাহিনী নিয়ে। উনি বলছেন আমি একটা পাণ্ডুলিপি করেছি নবী কাহিনীর উপর, যদি আমার মৃত্যুর আগে যদি এটা আমি করতে পারি তাহলে হয়তো আমি এটার উসিলায় বেহেশতে যাব। আরেকটি কথা তিনি বলে, তিনি যেটা নিয়ে ইমরান ভাই আমাদেরকে কমিটমেন্ট এখনো দিয়েছেন, যে তিনি একটি তার রচনাবলীর উপর একটা গ্রন্থ, তিনি স্মারক গ্রন্থ তিনি একটা প্রকাশ করতে চেয়েছিলেন, এবং সেটার জন্য তিনি আমার থেকে সহযোগিতা চেয়েছিলেন। এবং আমি প্রতিটা প্রোগ্রামে বলছি, আমি এখনো বলছি যে তার যদি স্মারক গ্রন্থ প্রকাশিত, আমি মরহুম রমজান আলী মামুন ভাইকে কমিটমেন্ট দিয়েছি, আমি এখনো সেই কমিটমেন্টের মধ্যে আছি। যদি স্মারক গ্রন্থে বের হয়, আমি তার জন্য আমাকে যেটা করতে নির্দেশ দেওয়া হবে ইমরান ভাইয়ের কাছ থেকে, সাইদুল আরবিনের কাছ থেকে, আমি সেই কাজটি করার সর্বোচ্চভাবে চেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রতিশ্রুতি। আমি আজকে আর দীর্ঘ বক্তব্য দেব না। আমি রমজান আলী ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে আমার মনে হয় আমরা একটা কাজ করতে পারি কিনা আমি বলবো, 24শে সেপ্টেম্বর সম্ভবত আগামী মাসে মামুন ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী হবে। আমরা আলোর পাতা শিশু আলোর পাতার পক্ষ থেকে রমজান আলী মামুন ভাইয়ের কবরে গিয়ে যেন একটু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি, একটু জিয়ারত করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমি আলোর পাতা কর্তৃপক্ষ, সম্পাদক এবং সাইদুল ভাইকে এবং জসিম মেহবুব ভাই আছেন এবং আমাদের বিপুল দাস, আমরা যারা আছি, আমরা বন্ধুরা গিয়ে যদি তাকে একটু শ্রদ্ধা প্রদর্শন করতে পারি, তার একটু জিয়ারত করতে পারি, সেই সুযোগ যদি আমরা করে দিতে পারি সবার জন্য, আমার মনে হয় সেটা হবে একটু ভালো দিক। একই সাথে স্মারক গ্রন্থ প্রকাশের যে উদ্যোগ, আমার মনে হয় সেপ্টেম্বরের পর থেকে আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে চলে যাব। আমার মনে হয় সেখানে সেই উদ্যোগটি সেই সময় নিতে পারলে ভালো হবে। সেই উদ্যোগের সাথে আমাকে পাবেন সবসময়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিদগ্ধ আলোচক জসিম মেহবুব ভাই, বিপুল দা, আমাদের আলোর পাতার সম্পাদক ইমরান চৌধুরী এবং সঞ্চালক সাইদুল আরফিনকে, এবং বাইরে থেকে যারা দেখছেন, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা আমি সভাপতি হিসেবে এখানে শেষ করব। বাকিটি আমি
সঞ্চালক মহোদয়কে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। অত্যন্ত হৃদয় দিয়ে আন্তরিকতা দিয়ে মামুনের স্মৃতিচারণ করেছেন। একজন ব্যক্তি রমজান আলী মামুনের উত্থানের বিষয়গুলো বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টার অধিক সময় ধরে নানাভাবে চেষ্টা করেছি আপনাদেরকে রমজান আলী মামুন শিশু সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, গল্পকার নানাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের সাধ্য ছিল সীমিত। আলোর কথা পরিবার চেষ্টা করে যাচ্ছে হাঁটি পায়ে, গুটি পায়ে, সবাইকে নিয়ে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একজন রমজান আলী মামুনকে বাংলাদেশের সাহিত্যের জলজলে এক তারাকে উপস্থাপন করার জন্য, অদেখা অজানা মামুনকে আমরা চাইবো যে আরো ব্যাপকভাবে তুলে ধরার জন্য আমাদের অগ্রজ শিশু সাহিত্যিকরা ছিলেন। নিশ্চয়ই আজকের তরুণ প্রজন্ম জানতে পেরেছেন রমজান আলী মামুন শিশু সাহিত্যিক হিসেবে কোন পর্যায়ে ছিলেন এবং কোন পর্যায়ে আছেন। অনেক খুঁজে ফোটা বিষয় আমরা জানতে পেরেছি। সময় সংকীর্ণতার কারণে আগামী দিনগুলোতে হয়তো আরো বিদগ্ধ আলোচনা আসবে, আরো মামুনকে নিয়ে আরো গবেষণা হবে। বেলাল ভাই বলছিলেন নবী কাহিনীর কথা। গত বই মেলায় আমরা মামুনের অপ্রকাশিত নবী কাহিনীটা প্রকাশ করতে পেরেছি আমাদের পাণ্ডুলিপি সংগ্রহ করে। এরকম মামুনের অপ্রকাশিত বিষয়গুলোকে আমরা অবশ্যই ভেবে দেখবো। মামুনের 3.5 দশকের যে সাহিত্যকর্ম নিয়ে মামুনের জীবদ্দশায় যে সংকলন বের হবার কথা ছিল, সেটার কাজ মামুন শুরু করে দিয়েছিলেন। আরো অনেকগুলো কাজ অসমাপ্ত রয়ে গেছে। ডকুমেন্টারি একটা ফিল্ম করার কথা আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে, সবগুলোই আসবে। আমি কথা বাড়াবো না, আমাদের সীমাবদ্ধতা ছিল, আমাদের অনেক ত্রুটি বিচ্ছিন্ন ছিল। আবারও দর্শক শ্রোতাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা কথা পরিবারের পক্ষ থেকে। আবার আগামী দিন সুন্দরভাবে সুনিপুণভাবে আপনাদের সামনে হাজির হবো। চট্টগ্রাম তথা বাংলাদেশের বড় বড় বরেণ্য সাহিত্যিকদের আমরা নিয়ে আসবো আপনাদের কাছে নানা পর্যায়ে নানা আলোচনার মাধ্যমে। আজকে রমজান আলী মামুনের যে অসমাপ্ত জন্মদিন পালন করলাম আমরা আলোচনার মাধ্যমে, আগামী দিন মামুনকে আরো ব্যাপকভাবে তুলে ধরবো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে যে অনুষ্ঠান শেষ করেছেন, আবার আমরা কথা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি টানতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।